সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। নারী একটি শব্দ, যা শক্তি, সংগ্রাম, ভালোবাসা ও সম্ভাবনার প্রতিচ্ছবি। নারী শক্তি, সাহস ও মেধার প্রতীক, যা সমস্ত বাধাকে অতিক্রম করে সমাজের উন্নতির পথ দেখাচ্ছে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়ে থাকে। এটি পালন করা হয় নারীদের জাগরণের একাত্মতা ঘোষণা করে। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সাফল্যকে ত্বরান্বিত করার একটি দিন বা দিবস। বাংলাদেশে প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে। নারীরা আজ শুধু পরিবারের নয়, সমাজ, অর্থনীতি, রাজনীতিতে অসীম ভূমিকা পালন করে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি রোমেনা বেগম। আজকে আমাদের অতিথি হিসেবে 2 জন আছেন। আমাদের বামে আছেন আরিফা সুলতানা পপি, পাবলিক প্রসিকিউটর, শিশু আদালত, সিলেট। আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেটের ডাক মাল্টিমিডিয়ায়। ধন্যবাদ। পরে আছেন প্রফেসর ডক্টর তাহমিনা ইসলাম, সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। আপনাদের 2 জনকেই আমাদের আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা 2 জনেই সিলেটের কর্মক্ষেত্রে আমরা নারীদের নিয়ে যে আলোচনা করি, সিলেটের প্রেক্ষাপটে আপনারা 2 জন সফল নারী আমাদের চোখে, সবার চোখে। আজকের এই নারী দিবসের প্রাক্কালে সিলেটের কর্মক্ষেত্রে নারীদেরকে নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো সেই হিসাবে আমি আপনাদের দুজনের কাছে একটা কথা জানতে চাচ্ছি যে আপনারা 2 জনেই কর্মক্ষেত্রে যখন শুরু করেছেন, জীবনে প্রথম অভিজ্ঞতা কেমন ছিল? পপি আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। প্রথম দিনের অভিজ্ঞতা। প্রথম দিন ভালোই লেগেছে, মিশ্র অভিজ্ঞতা। প্রথম দিন সেরকম কাজ হয়নি, প্রত্যেকটা কোর্ট ঘুরে ঘুরে দেখলাম আমার সিনিয়রের সাথে। আশিকুদ্দিন আমার সিনিয়র অ্যাডভোকেট। তো আর হচ্ছে কিছু আলাপ আলোচনা, যে কোর্টে যাচ্ছি পরিচিত অনেকের সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। একটা বিশাল জায়গা। তারপরে একটু মন খারাপও হয়েছিল যখন সিনিয়র বললেন যে একটু চিন্তা করে দেখেন, আপনি কি আসবেন এখানে, এখানে মানে পরিবেশ কিন্তু ভালো না, এরকম। উনি হয়তো সবাই একসাথে এখানে, হ্যাঁ, অনেক নারী পুরুষ সব, এত লোক আসে, তো উনি হয়তো আমার দিকটা চিন্তা করছিলেন যে আমি উনার কিছুটা আত্মীয় হই। তো উনি সরাসরি বলছিলেন যে আপনার হাজব্যান্ড একজন সিলেটের স্বনামধন্য ডাক্তার, আপনি মানে যদি সেরকম কিছু চলতে পারবেন কি না, দেখেন একটু চিন্তা করে। আমি বললাম আমি তো চিন্তা করেই এসেছি, এখন আপনি এসব বলছেন কেন? আর আমি তো আসলে কো এডুকেশনে পড়ে এসেছি, এইগুলি আমার কাছে কোনো ব্যাপার না। আমার কাছে নারী পুরুষ সব আমার সহকর্মী, হ্যাঁ, সমান। এই আর কি, এরকম মানে মিশ্র একটা অনুভূতি ছিল। আর আপনার ল প্রফেশনের পিছনে মানে ঢোকার পিছনে আপনার কি কোনো উদ্দেশ্য ছিল, বা কেন এইটাতে ঢুকলেন? এটা তো অনেক বাধা, যে আপনি যেটা বলেন শুরুতেই আপনাকে একটা মিশ্র অভিজ্ঞতা, অনেক ধরনের, মানে সবাই একসাথে এখানে, বিভিন্ন একটা মিশ্র পরিবেশ এখানে। হ্যাঁ, প্রথমত ঢুকলাম যেহেতু বিয়ে হয়ে গিয়েছিল, আর মানে তখন তো না, আমি ভর্তি হয়েছিলাম বিয়ের আগেই। তো বিয়ের পরে মানে চালাতে পারবো কি না, এটা নিয়ে একটা ইয়ে ছিল। আর মনে মনে একটু উদ্দেশ্য, আপনি যেটা বললেন যে উদ্দেশ্যটা কি ছিল, একটু রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে এই প্রফেশনে ঢুকলে হয়তো ওই দিকটা হ্যাঁ করতে পারবো, এরকম কিছু একটা ছিল। তো ঢুকার পরে আবার একটু মন খারাপও হয়ে গিয়েছিল। সাংসারিক, যেহেতু হাজব্যান্ড ডাক্তার, মানে ওনার এত ব্যস্ততা, তারপরে একসাথে যৌথ ফ্যামিলি, শাশুড়ি, দেবর, ননদ সবাই ছিল, তো ওইরকম পরিবেশটা ছিল না, যার জন্য একটা বিরাট গ্যাপ হয়ে গিয়েছিল আর কি। তো এরপরে আবার মানে বেশ কয়েক বছর পরে আবার শুরু করলাম। আচ্ছা, প্রফেসর তাহমিনা ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার প্রথম অভিজ্ঞতাটা কি? ধন্যবাদ আপা। প্রথম অভিজ্ঞতা বলতে আসলে অলরেডি আমি 25 বছর পার করে দিয়েছি আমার প্রফেশনে। তো প্রথম দিন যেটা ছিল যে জয়েন করলাম, করে ডিপার্টমেন্টের হেডের সাথে দেখা করা, আর আমার জন্য একটা এক্সাইটিং বিষয় ছিল যে আমি যেখানকার স্টুডেন্ট ছিলাম, জাস্ট 25 দিন আগে ওখানকার স্টুডেন্ট ছিলাম, 25 দিন পর আমি সেখানে
অন্য শিক্ষক ধরনের এক হিসাবে ধরনের অভিজ্ঞতা। জয়েন করলাম। তো মানে ওইটা একরকমের। আরেকটা ছিল প্রচণ্ড ভীত ছিলাম যে এরা তোমার সব শিক্ষক, মানে আমাকে ধমক দিয়ে দিয়ে স্যাররা বসাচ্ছিলেন সোফাতে, আমি বসতে চাচ্ছিলাম না। যেটা শিক্ষার্থী জীবনে যে অভ্যাসগুলো থাকে, মানে আমার মনে হচ্ছে আমাকে বকা দিয়ে দিয়ে বলছিলেন তুমি কি এখন স্টুডেন্ট নাকি, তুমি বসো, এই যে বসো আমাদের সামনে এই সোফাতেই বসো। তো টিচাররা খুব কংগ্রেচুলেট করছিলেন, কারণ আর সবই আমার শিক্ষক ছিলেন। অন্যরকম অভিজ্ঞতা, মাঝে ফাঁকে ফাঁকে স্টুডেন্ট যারা ইমিডিয়েট আমার জুনিয়র ছিল আপা ডাকতো, এসে বলছিল যে আপাটা বলবো না ম্যাডাম বলবো। তো এক ধরনের আসলে এক ধরনের মিশ্র অনুভূতি ছিল, এক্সাইটমেন্ট ছিল, আনন্দ ছিল, সম্মান, সব কিছু। মানে ওই প্রথম দিনের অভিজ্ঞতাটা আসলে এখনো অমলিন হয়ে আছে। আমি দুজনের কাছে একটু জানতে চাচ্ছি যে কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হয়, বাধার সম্মুখীন হতে হয়, এবং সবচেয়ে বড় যেটা হয় যে আপাও যেটা, এবং দুজনেই একজন শিক্ষকতা, একজন আপনি ইয়েতে আছেন আইন আদালতের সাথে সংশ্লিষ্ট, সে জায়গা থেকে না ওই জায়গা, আপনার যে জায়গা থেকে আপনি কি মনে করেন আপনাকে কতটুকু মূল্যায়িত হচ্ছে, মানে আপনার কাজের ক্ষেত্রে কিভাবে মানে উৎসাহ পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, কাজটাকে কি মূল্যায়ন করতে পারছে আপনার পরিবেশে যারা আছেন, আপনার সহকর্মী যারা আছেন? না, ভালোই মূল্যায়ন পাচ্ছি। তো প্রথমে তো অ্যাডভোকেট ছিলাম, পরে পাবলিক প্রসিকিউটর হয়েছি। তো অ্যাডভোকেট থাকা অবস্থায়ও সবাই খুব সম্মান দিয়েছে। মানে সবার সাথেই আমার ভালো একটা সম্পর্ক, সুসম্পর্ক। সবাই আপা ডাকে, হাসি মুখে কথা বলে, মানে সব ভালোই একটা অভিজ্ঞতা আর কি। আর পাবলিক প্রসিকিউটর হওয়ার পরে তো নিজেরও একটু আত্মবিশ্বাস বেড়েছে। আর যারা সহকর্মী বা সিনিয়র যারা, আমাদের তো কোর্টে আমরা আবার স্যার বলি না, আমাদের যারা সিনিয়র তাদেরকে আমরা সিনিয়রই বলি। তো সিনিয়রদেরও সহযোগিতা পাই, সবাই মোটামুটি সহযোগিতা করেন আর কি। কিছু না বুঝলে ওনাদেরকে জিজ্ঞেস করি, তো সবাই মোটামুটি ভালোই সহযোগিতা করেন। জি, আপার মতোই আসলে, যে আমি বলেছি যেটা আমারই ডিপার্টমেন্ট ছিল, সেখানে আমি শিক্ষক হয়েছি। এখনও আমার শিক্ষকরা আছেন আমার মাথার উপরে, কাজেই প্রচণ্ড স্নেহের একটা জায়গা তো আছেই। প্রতি মুহূর্তে শেখার সুযোগ আছে, নির্দ্বিধায় তাদের থেকে শিখতে পারি। আর মূল্যায়ন যদি বলা হয়, আমি বলবো যে এখানে যেটা চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষকতা, মানে ইউনিভার্সিটি শিক্ষকতা, যে উচ্চশিক্ষা নেওয়াটাই আসলে একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু আপনি এই প্রফেশনে আছেন, আপনাকে উচ্চশিক্ষা নিতেই হবে। ওই সময়গুলোতে আমাদের একটা প্রচণ্ড চাপ যায়, স্ট্রেস যায়, যে ভালো কোথাও অ্যাডমিশন পাওয়া, পড়তে যাওয়া, স্কলারশিপ ম্যানেজ করা। তো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই স্টেপগুলো আমি অতিক্রম করে এখন আমার একটা জায়গায় তৈরি করতে পেরেছি আমি মনে করি। এবং সেই জায়গাতে আমার মানে সহযোদ্ধা বা সহকর্মী যারাই আছেন, সিনিয়র জুনিয়র, সিনিয়ররা বেশিরভাগই আমার শিক্ষক, মানে প্রচণ্ড একটা চমৎকার একটা সুন্দর পরিবেশে যে আমি চাকরি করছি, এটা আমার মানে মনে হয় যে স্রষ্টার অশেষ নেয়ামত, যে এমন একটা পরিবেশে আমি জব করছি যেখানে আমার মূল্যায়ন পাচ্ছি। যে কাজগুলো আমি ভালো পারি আমাকে সেই কাজগুলো দেয়া হচ্ছে, আবার যেখানে শেখার সুযোগ আছে সেগুলো শিখে নিচ্ছি একদম নির্দ্বিধায়। টিচার যেহেতু তারা আমার শিক্ষক, তারা আমাকে শিখিয়ে দিচ্ছেন। এটা একটা আসলে আমি বলবো আমি ব্লেসড যে আমি এরকম একটা কর্মক্ষেত্রে আমি আছি। আচ্ছা, দুজনের কাছে একটা জানতে চাচ্ছি, আমাদের সিলেটের প্রেক্ষাপটে নারীদের যে কর্মক্ষেত্রে আপনাদের কি মনে হয়, কি কি বাধার সম্মুখীন হতে হয়? বাধা বলতে এখন আর আগের মতো বাধা নাই, এখন তো সময় বদলেছে। মানে পরিবার থেকে ওই বাধাটা হয়তো নাই, কিন্তু হ্যাঁ, কর্মক্ষেত্রে কি আগের মতো আগে তো পরিবেশটা কি সিলেটে একটা বদলে? রক্ষণশীলতা ছিল, পারিবারিক ঐতিহ্য ভেঙে অনেকেই আসতে পারতো না কাজে। এখন ওই বাধাটা আগের মতো নাই আর কি। মোটামুটি সব নারীরাই তো কর্মক্ষেত্রে কিছু না কিছু করছেন, এগিয়ে যাচ্ছেন। ফ্যামিলিও মানে আগের মতো না, সবাই চায় যে মেয়ে কিছু করুক, এরকম আর কি। আর সামাজিক বাধা যেটা, সেটাও আগের মতো নাই, থাকলেও ওইটা মোটামুটি আমাদের সিলেটের মহিলারা আমার মনে হয় জয় করে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। রাজনৈতিক ক্ষেত্র বলেন, সিলেটে তো মহিলা কমিশনার বেশ 14-15 জন জয়িতা পুরস্কার পেলেন দেখলাম পেপারে। তারপরে বলেন কর্পোরেট ক্ষেত্রে, তারপর উদ্যোক্তাদের ক্ষেত্রে, মানে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন, এটাই আমার মনে হয়। তেমন বাধা চোখে পড়ছে না আমার, আগের মতো ওই বাধাটা নাই আসলে। আর বাধা থাকলেও মানে এখনকার মহিলারা সেটা খুব একটা মানে কেয়ার করছেন বলে আমার মনে হচ্ছে না, কারণ সবাই আশাবাদী, সবাই একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা আর কি। এটা খুব মানে আশাপ্রদ একটা ব্যাপার, যেটা সিলেটে অতীতে ছিল না।
আর তাহমিনা ইসলাম, আপনি কি বলেন? জি, আমিও আপার সাথে একমত যে মানে আমাদের সিলেটে সেই রক্ষণশীলতার বের হয়ে আমাদের প্রচুর মেয়েরা, মানে এখন যেটা হয়েছে, আমি 25 বছর আগে যখন কাউকে জিজ্ঞেস করতাম কোনো মহিলাকে বা মেয়েকে যে আপনি কি করেন, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো দেখা যেত যে তারা হয়তো পড়াশোনা করছেন না বা ঘরে বসে আছেন বা কিছু করছেন না। এখনকার চিত্রটা টোটালি আসলে ডিফারেন্ট। এখন প্রতিটা মেয়েই তার নিজের একটা পরিচয় দিতে পারার মতো কিছু করছেন। নারী উদ্যোক্তা হচ্ছেন, নারী চাকরি করছেন, জব করছেন বা কর্মজীবী নারীরা আমরা দেখছি। তবে আমার যেহেতু কিছু রিসার্চ আমি করেছি কর্মজীবী মহিলাদের নিয়ে, আমার ক্ষেত্রে আমি যে সমস্যাগুলো দেখি যে নারীদের এখন, এটা অবশ্য লেভেল টু লেভেল কিছুটা ভ্যারি করে। যেমন নিম্ন স্তরে যে মেয়েরা কাজ করছে তাদের ক্ষেত্রে অবশ্যই মানে আপনার মানে ডিসক্রিমিনেশন, যেটা মানে ওয়েজ ডিসক্রিমিনেশন একটা বড় ব্যাপার রয়েছে, কর্মপরিবেশ একটা বড় ব্যাপার রয়েছে, স্যানিটেশন একটু জানতে চাচ্ছি। জি, যে আপনার দুইজনেই তো যেটা সবচেয়ে বড় যেটা সমস্যা হয় যে কি বলে স্যানিটেশনের সমস্যা মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু এখন তো কিন্তু অনেক কিন্তু ওইভাবে কি আপনারা সুবিধাগুলো পাচ্ছেন না এখন? ওইগুলা যেমন এখনো আমি সিলেটের কেন পুরো বাংলাদেশেই যেটা হচ্ছে, মানে উন্নত বিশ্বগুলো যে কাজটি করে এগিয়ে গেছে, যেমন তারা ডে কেয়ার সেন্টার বা মানে বাচ্চাদের রাখার যে সুযোগ সুবিধা, আমাদের দেশে কিন্তু এটা এখন এত ক্ষীণ। এখনও আপনি সিলেটে হয়তো বা আমরা এখন যৌথ পরিবার বা পারিবারিক বন্ধনটা মজবুত থাকাতে আমরা ওই পর্যায়ে এখনও সমাধান মানে সমস্যাটা ফেস করছি না। কিন্তু ওভারঅল যদি আমি বাংলাদেশের চিত্র দেখি যে এখন কর্মজীবী মহিলারা বিশেষ করে যখন একটা বেবি হয়, সেই বেবিটাকে কোথায় রাখবেন, তারা কিভাবে জব করবেন, এটা একটা বড় কিন্তু সমস্যা। এবং যার কারণে অনেকে জব ছেড়ে দিতেও হয় বা অন্যভাবে যাদের আর্থিক সামর্থ্য আছে তারা খুব এক্সপেন্সিভ ডে কেয়ার সেন্টার তারা অ্যাফোর্ড করতে পারছেন, তারা করছেন। তাহলে এটা কিন্তু একটা বড় সমস্যা। এবং আমি প্রসঙ্গ করে বলতে চাচ্ছি যে আমাদের ইউনিভার্সিটি কিন্তু একটা ডে কেয়ার সেন্টার খোলা হয়েছে, মানে কোনো এক সময় যখন দেখা গেলো যে আমাদের ফিমেল টিচারদের বাচ্চা কোথায় রেখে আসবেন, এটা আছে। হ্যাঁ, এটা হতে অনেক শিক্ষকরা এখন স্বস্তির সাথে তারা কাজ করতে পারছেন, বাচ্চা নিয়ে আসছেন, বাচ্চাকে ডেকে রেখে তারা কাজ করছেন। কাজেই এটা আমি মনে করি যে এখনও আমাদের সোসাইটিতে মানে শিক্ষিত কর্মজীবী মায়েদের জন্য একটা ব্যারিয়ার বা এটা যদি এই সুযোগটা যদি একটু ওয়াইড করা হয়, সুযোগের পরিসর যদি বৃদ্ধি করা হয়, আমাদের অনেক নারীরা উপকৃত হবে। সমস্যাটা তো অবশ্যই এখনো করা হচ্ছে, কিন্তু ওইভাবে চিন্তা করা হচ্ছে না মেয়েদের কথা, আমাদের চিন্তা করে করা হচ্ছে। ফর এক্সাম্পল আমি বলতে চাই যে কিছুদিন আগে আমরা একটা অন্য বিল্ডিংয়ে থাকতাম, আমাদের ডিফারেন্ট একটা বিল্ডিং, সেখানে কিন্তু আমাদের ফিমেলদের জন্য কোনো আলাদা ওয়াশরুম ছিল না। মানে যেটা আমি 23 বছর আমি সাফার করেছি বা আমরা ফিমেল টিচাররা সাফার করেছি। এখন আমরা নতুন বিল্ডিংয়ে এসেছি, আমাদের আলাদা ওয়াশরুম হয়েছে। কাজে এই জিনিসগুলো কেন জানি না পরিকল্পনা করার সময় কিংবা ইঞ্জিনিয়ারিং সেকশন এই জিনিসগুলো কেন জানি মাথা থেকে বের করে দেন যে মহিলাদের বোধহয় প্রয়োজন নেই। কাজে এটা এখনো আমাদের উইমেন ফ্রেন্ডলি। দেখা যায় অনেক সময় মেয়েরা আসলে জবে গিয়ে খুব মানে কমন রুমে মেয়েদের একটা বাথরুম, তো অনেক সময় দেখা যায় কোর্টগুলি তো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, মানে জরুরি প্রয়োজনে ওখানে যেতে তো অনেক সময় লাগে। আমার নিজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না, আমি যেহেতু পাবলিক প্রসিকিউটর, আমার প্রসিকিউটরদের আলাদা আছে, টয়লেট আছে। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে যেটা বলছি আর কি, অন্যান্য মহিলাদের ক্ষেত্রে এটা একটা সমস্যা। এটা থেকে তো অনেক ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়, মানে জায়গায় জায়গায় নাই আর কি। তো মহিলা কমন রুমে আসতে হবে, ওইখানে যেতে হবে, তো এটা তো অনেক ঝামেলার ব্যাপার হয়ে যায়। এটা তো অনেক ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক ধরনের প্রায়শই মহিলারা আমি নিজেও হয়েছি ইউরিন ইনফেকশনে ভোগেন শুধুমাত্র এই ওয়াশরুম সিস্টেম না থাকার জন্য। এটাই তো আরেকটু জানতে চাচ্ছি আপা, আপনি তো এখন পাবলিক প্রসিকিউটর হিসেবে শিশু আদালতে আছেন, তো সে জায়গা থেকে আপনি কি মনে করেন আপনার কি কাজ করার আছে মেয়েদের এই যে সমস্যাগুলো আছে? বা আরেকটা যেটা দেখি আমরা যে বুলিং, এটা কিন্তু এখন এক ধরনের মেয়েদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে মনে একটু বেশি। এই জায়গা থেকে আপনি তো একটা আইনের সাথে, আইন প্রণয়নের ইয়ের সাথে জড়িত আছেন, সে জায়গা থেকে এখন মানে অনেক ধরনের আইন হয়, কিন্তু আইন বাস্তবায়ন কতটুকু আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, সে জায়গা থেকে আপনার মনে হয় আপনার কি কাজ করতে পারেন? আমি আসলে আমি তো পাবলিক প্রসিকিউটর হলেও শিশু আদালত থেকে মানে ওইরকম কিছু এখনো করার আছে বলে মনে হচ্ছে না। তবে চাইলে তো করাই যায়, একটা উদ্যোগ নেওয়া যায়, সিনিয়রদের সাথে আলোচনা করে, আমাদের যে জজ সাহেব আছেন, আমার ডিপার্টমেন্টের যে জজ সাহেব আছেন, ওনার সাথে আলোচনা করে এরকম, যদিও এরকম কিছু করিনি, কিন্তু আপনাদের যে আদালত পাড়া ওইখানে কিন্তু একটা বিশাল অনেক ধরনের মানুষ, অনেক ধরনের আসলে ইয়ের সম্মুখীন প্রচুর লোক সমাগম হয় প্রতিদিন। হ্যাঁ, ওখানে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে মেয়েদের। জি জি।
ওই জায়গা থেকে মানে আপনার কি মনে হয় যে ওইখানে পরিবেশটা সবাই মিলে আর একটু মানে অনেক চেঞ্জ করার দরকার অবশ্যই, আর কিন্তু একটু তো কিভাবে কি সহনীয় করা যায়? যায়। আমাদের তো প্রতি বছরই নির্বাচন হয় কোর্টে, তো আমি মনে করি এখানে যারা নির্বাচিত হন তারা এই সমস্যাটা সমাধান করতে পারেন। আর আমি দেখেছি যে অনেক সময় নারী আসামিদের ক্ষেত্রে মানে এক ধরনের মানে ওইখানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে সমস্যা। হয়। হ্যাঁ। তো যেহেতু ইদানিং অবশ্য করা হয়েছে আলাদা, আলাদা করা তারপরে অপ্রতুল মানে সেরকম মানে খুব বেশি নাই আর কি, দু একটা জায়গা আছে। তো এটা সবাই তো সবার ক্ষেত্র থেকে এটা করতে পারবে না, তো যারা নির্বাচিত হন ইলেকশনে আমার মনে হয় তারা চাইলে তারা এটা এটা করতে করা পারেন। উচিত। হ্যাঁ, করা করা উচিত উচিত, অবশ্যই এই জায়গা উচিত। থেকে। হ্যাঁ, কারণ- আমরা আসলে দাবি তুললে হয়তো হয়ে যাবে, ওনারা এটা তো আসলে এটা করবেন। হ্যাঁ, এই এখন আর আর কি। বিশ্বায়নের এই যুগে কিন্তু এখন আমরা যেটা দেখি যে অনেক মানে বিশ্ব তো অনেক সামনে এগিয়ে, কিন্তু কিছু জায়গায় আমরা মনে হয় এখনো পিছনে রয়ে গেছে। এই যে যেটা আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম স্যানিটেশন সমস্যা, এটা কিন্তু আসলে একটা বিশাল সমস্যা, বিশাল একটা স্কুল থেকে সমস্যা। শুরু করে কর্মক্ষেত্রে সব জায়গায়। এবং এইসব কারণে অনেক মেয়েরা নিজেও দেখেছে অনেক সময় খুব মানে অস্বস্তি লাগে যে আসলে মানে জব করতে গিয়ে যদি এই সমস্যা মানে ইয়ে করতে হয়, কারণ এই কিছু কিছু জায়গা আছে আসলে পুরুষদের সাথে ইয়ে করা যায় না, ভাগাভাগি করা যায় না এইসব জায়গায়, এইসব জায়গা থেকে। আর ভাগাভাগির স্কোপও নাই এখানে সব জায়গায়, তো থাকেও না এরকম স্কোপ। এটা আসলে আমার কাছে মনে হয় যে যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে তারা যদি এই জিনিসগুলো চিন্তা করে, কিন্তু আমরা তো খালি বলি যে নারীর ক্ষমতা, নারীর জন্য অনেক কিছু করছি, কিন্তু ওইভাবে কিন্তু ওই জিনিসগুলা মানে কি বলে স্ট্রাকচারাল কোনো কিন্তু কিছু নারীর কাজের ক্ষেত্রে ক্ষমতায়ন হচ্ছে, বাট এই যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা এইগুলির ক্ষেত্রে খুব একটা আগাচ্ছে না এই আর কি। আপনাদের বিশ্ববিদ্যালয়ে কি একই অবস্থা নাকি এখন এখানে অনেক পরিবর্তন হয়েছে? বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা বলতে যে যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি বলেছি যে আমাদের নতুন একটা বিল্ডিং আমরা ট্রান্সফর্ম হয়ে এসেছি, আমরা এটা এক্সটেনশন বলা হচ্ছে, মানে সোশ্যাল সায়েন্স নিউ বিল্ডিং, যেখানে এখন পর্যন্ত লিফট লাগেনি, 5তলা বিল্ডিং, আমরা 4তলায় কাজ করি। তো আসলে নট ফর যে এটা মেল ফিমেল সব ধরনের, আমাদের অনেক টিচার আছেন হার্টের পেশেন্ট, অনেক শিক্ষক আছেন পায়ে প্রবলেম, এবং অনেক প্রতিবন্ধী শিক্ষার্থীও আছে, ছাত্রছাত্রীও আছে। এই 4তলা 5তলা অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এই বিল্ডিংয়ে লিফট লাগানোর কথা কেউ চিন্তা করছেন না, বা করলেও এটার কী কারণে হচ্ছে না। আমরা 1.5 বছর হয়েছে নতুন বিল্ডিংয়ে আমরা মুভ হয়েছি। তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল মানে এগুলো কিন্তু ওইভাবে চিন্তা করে নেওয়া হচ্ছে, হাতে নেওয়া হচ্ছে না, চিন্তা করে করা হচ্ছে না, যেটা দরকার। হ্যাঁ, দরকার। যারা আসলে করবেন তারা আসলে এই বিল্ডিংয়ে 4তলায় ডেইলি উঠছেন না, কাজেই তাদের এটা হয়তো চিন্তার জায়গাতে নাই। আর পাশাপাশি আসলে যেটা হচ্ছে যে এখন অনেক কিছুই মানে অনেক পরিবেশ বান্ধব খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ক্যাফেটেরিয়া হচ্ছে, ক্যান্টিন হচ্ছে। এখন আসলে সময়ের সাথে যে ডেভেলপমেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচার কাজগুলো যেগুলো হচ্ছে, চিন্তা করা হচ্ছে ফিমেলদের জন্য আলাদা ওয়াশরুম, এই চিন্তাগুলো, নামাজের জায়গা, পানির জায়গা, পানি খাওয়ার ব্যবস্থা, যেগুলো কিন্তু একটা বিশাল একটা আগে ছিল না। আমাদের কোর্টে আছে, আগে ছিল মাতৃদুগ্ধ কর্নার আছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে নামাজের জায়গা আছে, এগুলো আছে। তবে আরো প্রসারিত করা দরকার। আপনাদের কি ডে কেয়ার আছে? না, ডে কেয়ারটা এখনো নাই। না, ডে কেয়ার নাই, এটা নাই। এটা না থাকে তো আসলে অনেক সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তো নতুন একটা করা হয়েছে, ওইটা মানে ওইখানে দেখেছি মানে আর মানুষের ভিড় থাকে ওইরকম, মানে ওইভাবে হয়নি। আচ্ছা, আরেকটু জানতে চাচ্ছি আপনাদের সিলেটের দুজনের অভিজ্ঞতার আলোকে যদি একটু বলেন যে সিলেটের মেয়েরা কি মানে কর্মক্ষেত্রে আগের তুলনায় অনেক বেরিয়েছে, নাকি একটা জায়গায় এখনো উচ্চশিক্ষার ক্ষেত্রে এখনো মনে হয় একটু মানে পিছনে আমরা রয়ে গেছি? দেখা যায় যে মেয়েদের শিক্ষিতের হার বা পাশের হার বেশি থাকে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নারীরা আমরা কি এগিয়ে যেতে পেরেছি আগের মতো, নাকি আগের মতো এখনো রয়ে গেছি? আমার তো মনে হয়, আমি এর সাথে একমত না। আমার তো মনে হয় নারীরা অনেক এগিয়ে গেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে বিদেশ পাড়ি জমাচ্ছে। এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে সবাইকে বাইরে যেতে হবে উচ্চশিক্ষার জন্য। তো মানে যাচ্ছেও সবাই, প্রচুর পরিমাণে যাচ্ছে। ফিরে তো আসছে না, এগুলি হাতে গোনা। ফিরে আসার জন্য ওরা যাচ্ছে না। দেশের বিশাল গ্যাপ তৈরি হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, মানে ওরা যারা যাচ্ছে তারা কিন্তু আসছে না। মানে আমাদের নিজেদের দেশে আমরা সুযোগ তৈরি করার ব্যর্থতা থেকেই আসলে একটা সময় ছিল আমরা যখন বাইরে গিয়েছি, কিন্তু আমাদের ভিতরে স্পিরিট ছিল যে না, কেন থাকবো বাইরে। অনেকে প্রশ্ন করতো আপনি থেকে যাবেন কিনা, আমি না, আমি দেশে যাব। কিন্তু এখন কিন্তু মানে এটা হচ্ছে না।
তো এটা হচ্ছে আমাদের এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, আমাদের সুযোগ সুবিধাগুলো মানে ন্যারো হয়ে গিয়েছে, সুযোগ দিতে পারছি না, যারা মেধাবী বা মানে জীবনযাত্রার ওই পরিবর্তনটা আমরা দিতে পারছি না। আজকে যদি বলতে হয়, আমি একজন মানে সরকারি চাকরিজীবী বলা যায়, আজকে 10 বছর ধরে আমাদের নতুন একটা পে স্কেল দেওয়া হচ্ছে না, যার কারণে কেন ছেলেমেয়েরা এই পেশায় আসবে, কেন তারা মানে এক ধরনের অনীহা, এক তো পরিবেশ পারিপার্শ্বিকতা ভালো না, মানে সিকিউরিটি কম, ইনসিকিউরিটি, হ্যাঁ ইনসিকিউরিটি থেকে। যেমন আমার মেয়ে ডাক্তার, সে আমি সব সময় তাকে বলে এসেছি যে তুমি দেশে থাকবা। আচ্ছা, আমার ছেলে ছোটবেলা থেকে এসে বাইরে যেতে চায়, তো সে রাজিও ছিল, কিন্তু রিসেন্টলি দেখি সে পড়াশোনা করছে, সে বাইরে যাবে, সে দেশে আর আসবে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন, তো সে বলতেছে যে এই দেশে ডাক্তারকে পিটিয়ে মেরে ফেলা হয়, ওই দেশে কেন থাকবো। তো এগুলি তো খুবই দুঃখজনক। পারস্পরিক হ্যাঁ, সম্মানটা না, সৌহার্দ্যের এইটাই সম্প্রীতিটা আমাদের নাই এইটাই এই জায়গা থেকে। মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা এখনো বদলাতে একটা মানে একটু শিক্ষিত নারীকে যে কি হয়, অনেক ক্ষেত্রে আমরা সমালোচনাতেও মানে তা একটু ছোটোখাটো ভুল পেলে অনেক বেশি সমালোচনা প্রবণ হয়ে পড়ি, কিন্তু আমাদের আসলে মানে আমাদের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু তাকে এগিয়ে যেতে সাহায্য করে একটা মানুষকে। হ্যাঁ, এটা একটা বিশাল সমস্যা আসলে, নারীদেরকে নারী হিসেবে দেখা হয়, মানুষ হিসেবে দেখা হয় না। এটাই। সেও তাদের কিছু কাজের করতে পারে। মূল্যায়নটা এদিকে করা এখনো হচ্ছে। পিছিয়ে আছে এদিকে, বাংলাদেশ, হ্যাঁ। এটাই। এটা তো আসলে সম্মানটা দেখাতে হবে। তবে আশাজনক এটা যে মানে লোকাল বলেন বা জাতীয় ক্ষেত্রে নারীরা অনেক এগিয়ে যাচ্ছে। যারা কিছু করতে, এমনি তো বললামই উদ্যোক্তা হিসেবে নারীরা অনেক দূর চলে গিয়েছে আন্তর্জাতিকভাবে। নারীদের এই যে বলেন নকশি কাঁথা, তারপরে শীতল পাটি বা মণিপুরি শাড়ি, এইসব ক্ষেত্রে মানে নারীরা তো বাইরে এগুলি সেল দিচ্ছে। তারপরে যারা ঘরে বসে আছে তারা অনলাইন বিজনেস করছে, এটাই হচ্ছে আসার কথা। কিছু না কিছু করতেছে এখনকার নারী। এবং আমরা ফেসবুকের কলারে দেখছি যে বিশেষ করে ঢাকাতে প্রচুর মহিলারা, ভালো ফ্যামিলির মহিলারা এসে রান্না করে তারা বাইরে রাস্তায় কেক বিক্রি করছেন, ফুড বিক্রি করছেন, কিছু করার তাগিদা। অর্থাৎ নারীদের মধ্যে যে আমি কিছু করতে চাই, আমি জাস্ট সিম্পল আমি হোম মেকার হয়ে থাকতে চাই না, এই তাগিদ থেকেই কিন্তু কিছু করছেন, পরিবারকে হেল্প করছেন। জিনিসটা দারুণ লাগে কিন্তু দেখতে। আমি যখন 2007 বা 8-এ ব্যাংকক গিয়েছিলাম, তখন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতাম যে প্রতিটা বাসার সামনে যা ওদের যে ড্রয়িং রুমটা, ওইটা ওরা মানে কাজের ক্ষেত্র হিসাবে নারীরা ইউজ করে। মানে একটু বেশি কিছু না, একটু নুডলস সাজিয়ে রেখেছে, একটু বার্গার, একটু মানে সাধারণ কিছু, কিন্তু কিছু না কিছু করছে সবার বাসার সামনে। আমার মনে হয় এটা তাদের ড্রয়িং রুম, কারণ বাসার সামনে রুমটাই। তখন আমি চিন্তা করতাম, ইস, এরকম যদি আমাদের দেশে হতো। এখন তো আমাদের কিন্তু হ্যাঁ, এইটাই খুশির বিষয়, তখন তো এরকম ছিল না। সিলেটে তো এখন অনেক দেখা যায় যে সেম অবস্থা আমাদের দেশেও, মানে যেটা আমার একটা ইয়ে ছিল, মেহেন্দি লাগানো থেকে শুরু করে সবকিছু এখন মানে সবকিছু স্টুডেন্ট মানে লাইফ ওই থেকে সময়টা এখন আমরা স্টুডেন্ট লাইফ পেয়েছি। থেকেই আস্তে আস্তে শুরু করতেছে সব। এইটাই। আমি সবশেষে আপনাদের দুজনের কাছে জানতে চাচ্ছি, আপনাদের কোনো সুন্দর অভিজ্ঞতা কাজের ক্ষেত্রে যদি আমাদের সাথে একটু মানে ইয়ে করেন, শেয়ার করেন, তাহলে সবার, আমার কাছে মনে হয় যারা আপনাদের দেখে যারা সামনের দিকে আগাতে চায় তারা, তাদের জন্য অনেক ভালো হবে, তারা অনেক কিছু জানতে পারবে। আপনাদের জীবনে থাকে কাজের ক্ষেত্রে একটা সুন্দর কোনো অভিজ্ঞতা বা সুন্দর কোনো গল্প যদি থাকে, সবাইকে মানে বললে আমার কাছে মনে হয় যারা অনেক উপকার হবে। এটাই বলা যায়। গল্প তো সবার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে থাকেই। তো আমার ক্ষেত্রে গল্প হচ্ছে এটাই যে আমি তো বললাম মাঝখানে আমার একটা গ্যাপ হয়ে গিয়েছিল। তো হাজব্যান্ড যেহেতু ব্যস্ত, আর ওইরকম মানে যদি আমার হাজব্যান্ড সব সময় সহযোগিতা করেছেন, উনি বলতেন যে তোমার যা পড়তে ইচ্ছা হয় তুমি পড়ো। আমার অনেক মানে পড়াশোনা আমি করেছি, বিয়ের পরে এই ডিগ্রি ওই ডিগ্রি এরকম মানে নিয়েছি, কিন্তু সব ক্ষেত্রে উনি সহযোগিতা করেছেন। কিন্তু কাজের ক্ষেত্রে খুব একটা ওনার ইচ্ছা ছিল না, যেহেতু উনি এত ব্যস্ত। তো আমি দেখলাম যে ওনাকে, মানে আমি এটা সব মেয়েদের উদ্দেশ্যে বলছি এই ট্রিকটা ফলো করার জন্য, যে আমি আর ওনাকে বাধা দিলাম না যে না আমাকে কিছু করতে হবে, যেহেতু আমার সব সময় শখ ছিল কিছু করব। কিন্তু তার পড়ানোর ইচ্ছা ঠিক প্রবল, কিন্তু কিছু করব ওইটা খুব একটা মানে তার ব্যস্ততার কারণে হোক আর যে কারণেই হোক। তো আমি ভাবলাম যে ওকে আমি পড়ে আগে উপযুক্ত হই, মানে এখন বলবো না আমি যে কিছু করব। তো এরকম করে করে আমি তো ল পাস করলাম, আস্তে আস্তে আমি LLM করলাম। তারপরে আমি আস্তে আস্তে বললাম যে মানে তখন আমার ছেলেও একটু অসুস্থ ছিল, এই কারণেও সে অবশ্য বাধা দিয়েছিল যে ও তো কি অবস্থা হবে। সে ছোটবেলায় খুবই অসুস্থ থাকতো বিভিন্ন ব্যাপারে, এখন অবশ্য সুস্থই আছে।
তো আমি নিজেও দেখলাম যে ওকে তো এইভাবে রেখে কোনো কর্মক্ষেত্রে গেলে তার মানে স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হবে, এইটাই। হ্যাঁ, তো আমি দেখলাম যে না, ঠিক আছে, এই জন্যই আমি অনেক পরে আসলাম। আর এখন অবশ্য আমার ছেলে দেশের বাইরে থাকে, পড়াশোনা করতেছে। তো তখন আমি আস্তে আস্তে আগালাম, নিজে আগে ঠিক হলাম, মানে রেডি হলাম, হয়ে তারপর হাজব্যান্ডকে বললাম মাঝে মাঝে যাই কোর্টে, অসুবিধা কি, আমি তো আর এটা প্রফেশন হিসাবে নিচ্ছি না, এরকমই প্রথম প্রথম বললাম আর কি। তো ওকে মানে বেশ 2-4 দিন ঘ্যান ঘ্যান করলাম। ও বললো ঠিক আছে, আমি তোমাকে পরিচিত কারো আন্ডারে দিয়ে দিব, অসুবিধা নেই। তারপরে তো নিয়ে গেল আমার সিনিয়রের কাছে, এরকম আরো 2-1 জনের কাছে নিয়ে গেল। তারপরে তো আসলাম কোর্টে, এসে তো দেখা যায় যে আমি আস্তে আস্তে আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমি পারতেছি। প্রথম দিকে একটু ইরেগুলার ছিলাম, তারপরে এখন মোটামুটি আমি তো অনেকদিন থেকে রেগুলার। তো মেয়েরা এটা করে মানে প্রথমে আশা ছেড়ে দিবে না, তাদের উচিত যে মানে আস্তে আস্তে এগোবে। যদি হুট করে এগোতে না পারে, তাদের মানে আশা না ছেড়ে ক্ষেত্রটা দিয়ে, তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রটা, এটাই। আর পথটা নিজের তৈরি মনের মধ্যে একটা সবসময় লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি এটা হতে চাই, আমি পারবো না, এটা মাথায় আনা ঠিক না। কারণ না পারার মতো কিছু নাই। আমি নিজের তো একজন শক্তিটাকে সাধারণ কাজে লাগাতে হবে। হাউস ওয়াইফ থেকে আমি এত দূর এসেছি। নিজের So, শক্তিকে, মেয়েদেরকে মনের মানে শক্তিটাকে কাজে লাগাতে হ্যাঁ, আশাহত হওয়ার কিছু নাই। মানে আশা থাকলে এগিয়ে যাওয়া কোনো ব্যাপার না, এটাই আর কি। তাহমিনা ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার কোনো আচ্ছা, আপনি গল্প। কোনো একটা সুন্দর ঘটনাই আমি এই মুহূর্তে বলছি। সেটি হচ্ছে গত বছর জুলাইতে আমার ডিপার্টমেন্ট থেকে একটা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। তো ওটার আমি সদস্য সচিব ছিলাম। মজার ব্যাপার হচ্ছে যে প্রথমজন ডিনাই করেছেন, সেকেন্ডজন ডিনাই করেছেন, থার্ড ডিনাই, দেন মনে হয় সম্ভবত ফোর্থে বা ফিফথে এসে আমাকে যখন বলা হলো, আমি তো না করতে পারি না, আমি রাজি হলাম। এবং আমি যখন বের হয়ে আসলাম, আমার অনেক কলিগরা আমাকে নিয়ে রীতিমতো বললেন যে নিয়েছো দায়িত্ব, মজা বুঝবা তুমি। বিষয়টা এরকম ছিল। আমি বললাম আমি কি করব, মানে আমি নিজে বললাম তাহলে নিব না, বলে না নিয়েছো যখন নাও। মানে আমার বিষয়টা এরকম যে মজা বুঝো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওই সিম্পোজিয়ামটা আমরা এত সাকসেসফুলি শেষ করলাম, করার পর যেদিন এসে মানে রাতেরবেলা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি মানে মেসেজ আর মেসেজে ইনবক্স এবং ফেসবুক ভরে গিয়েছে এবং সবাই কংগ্রাচুলেট জানাচ্ছেন শিক্ষকরা। ওইটা আমার কাছে দারুণ মনে হয়েছিল যে মানে চ্যালেঞ্জ, যেটা অন্য কেউ দায়িত্ব নিতে চাননি, আমি নেওয়াতে আমাকে রীতিমতো মজা করছিলেন যে তুমি দেখি কেমনে করবা, কিন্তু খুব সুন্দরভাবে ওই দায়িত্বটা করতে পেরেছিলাম। এবং ওইটা বিভিন্ন বাংলাদেশের যত ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্ক আছে সব টিচাররা এসেছিলেন, হেডরা এসেছিলেন, 2টা ইউনিভার্সিটি ভিসি এসেছিলেন, এবং পরবর্তীতে ওনারাও বলে গেছেন যে এক্সেলেন্ট একটা প্রোগ্রাম। তো আমার কাছে মনে হয় যে আসলে নারী বলে কোনো কিছু পারবো না, করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি না। মনের ওই জাপা যেটা বললেন যে মনে যদি ডিটারমিনেশন থাকে, ইচ্ছা থাকে, আমার সামনে যদি ক্লিয়ার থাকে যে আমি কাজটা করব, সহযোগিতা প্রয়োজন আছে এই ক্ষেত্রে। কিন্তু মানে নারী কিছু পারবে না, নারী দ্বারা কিছু হবে না, এটা আমি বিশ্বাস করি না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম। এবং আমার কাছে মনে হয় যারা আমাদের অনুষ্ঠানটা দেখবে তারা অনেক কিছু জানতে পারবে। এবং এই যে আপাও যেটা বললেন, দুজনের যে অভিজ্ঞতার আলোকে যে সামনে যে কোনো প্রফেশনেই নিজের লক্ষ্যটাকে অটুট থাকতে হবে, তাই সেই জায়গা থেকেই আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর আপনাদের কোনো কিছু যদি বলার থাকে শেষ, নারী দিবস 8ই মার্চ বিশ্ব নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের প্রাক্কালে আপনাদের কি কথা থাকতে পারে সবার জন্য? নারী দিবসে এটাই প্রত্যাশা যে নারীরা এগিয়ে যাক, সব বাধা বিপত্তি অতিক্রম করে নারীরা সামনের দিকে এগোক, এটাই প্রত্যাশা। একই কথাই বলতে চাই যে আমি নারী, আমার দ্বারা হবে না, আমি পারি না, মানে একজন নারী চাইলেই পারে। হ্যাঁ, তার পাশ থেকে কিছু সহযোগিতার প্রয়োজন হয়। এবং আমি বিশ্বাস করি আমি যেহেতু পেরেছি, আমার বিশেষ করে ছাত্রছাত্রীরা আছে তারাও পারবে, আরও যারা আপার অনুসারীরা আছে তারা পারবে। আমরা অনেক বাধাও এসেছে, ছোট ছোট বাধা, বড় বড় বাধা এসেছে, সেগুলো যদি মোকাবেলা করে এই জায়গায় এতটুকু আসতে পেরেছি, আমার ধারণা আমাদের পরবর্তী যে জেনারেশন আছে তারা আরও দক্ষ, তারা আরও প্রতিভাবান, তারা আরও সুন্দরভাবে তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। আমাদের শক্তিটাকে, মনের শক্তিটাকে কাজে লাগাতে। এক্স্যাক্টলি, এটাই মনের শক্তিটাকে। যেমন আমি যখন পড়াশোনা করতাম, আমার হাজব্যান্ডও তখন পড়াশোনা পোস্ট গ্রাজুয়েশনের জন্য, তো আমার শাশুড়ি বলতেন যে ছেলেও পড়াশোনা করে, বউও পড়াশোনা করে, মানে ওনার মধ্যে উনি হেসে হেসেই বলতেন, কিন্তু বোঝা যায় যে মানে ওনার ব্যাপারটা ভালো লাগছে না।
তো আমি কখনো মন খারাপ করে ওনার সাথে কিছু বলি নাই, আমি বলছি হ্যাঁ মাইগুলি একটু একটু পড়ি আর কি, এরকম করে করে মনে, হ্যাঁ হ্যাঁ এইটাই। তো এখন যে পর্যায়ে এসেছে এখন তো সবাই খুশি, আমার হাজবেন্ডও খুশি, সবাই খুশি। তো এরকম মহিলাদেরকে মানে হ্যাঁ আস্তে আস্তে এগোতে হবে, মনের শক্তিটাকে কাজে লাগাতে হবে, আপনাদের জয় আসবেই। হ্যাঁ, এটি আমরা অনেক কিছু জানতে পারলাম দুজনের অভিজ্ঞতার আলোকে। অবশ্যই কাজে লাগবে যারা দেখবে শুনবে এবং যারা সামনের দিকে আগাতে চায়। দুজনেই তো সফল, মানে কর্মক্ষেত্রে দুজনেই সফল, একজন সফল নারী হিসেবে বলা যায়। এবং সিলেটের কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের দুজনকে অবশ্যই মেয়েরা মানে সামনের দিকে আগাতে আপনাদের দুজনের অনুসরণ করবে, এটা আমি মনে করি, বিশ্বাস করি। কারণ দুজনেই দুই প্রফেশনে জলজল করছেন আমাদের সিলেটের কর্মক্ষেত্রে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য। আর আপনাকেও ধন্যবাদ আমাদেরকে ডেকেছেন। সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা আশা করবো সামনের দিনেও আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম করি, আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমরা সামনের দিকে আগাতে পারি। আজকের নারী আগামী দিনের ইতিহাস। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব ধরনের অর্জন উদযাপনের একটি বৈশ্বিক দিন 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। সংসারে গণ্ডি পেরিয়ে সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের অবদান আজ সুস্পষ্ট। এ কষ্টার্জিত সাফল্য, কৃতিত্ব ও গৌরবের আনন্দকে জানাতে হবে যথাযথ সম্মান, শ্রদ্ধা। সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের এই যুগে প্রকৃত শিক্ষা এবং কর্মসংস্থানের সমান সুযোগের মাধ্যমে নারীদের সাথে সামনে এগিয়ে নেওয়ার কাজ সবাইকে মিলেই করতে হবে। ধন্যবাদ।